আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর এইচএসসি পরীক্ষার্থীদের প্রাণীবিজ্ঞান বিষয়ের মানব শারীরতত্ত্ব থেকে ষষ্ঠ অধ্যায় বর্জ্য ও নিষ্কাশন। তো এই অধ্যায়টা নিয়ে অলরেডি আমরা 4টা লেকচার পার করেছি। তো আজকে হচ্ছে আমাদের পঞ্চম লেকচারের আলোচনার বিষয় হচ্ছে বৃক্কের তাৎক্ষণিক বিকল, লক্ষণ ও করণীয়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আর দেরি নয়, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো দেখো, গত ক্লাসে আমরা 31 নম্বর স্লাইড পর্যন্ত হয়তো আলোচনা করেছিলাম। আজকে আমাদের 32 নম্বর স্লাইড থেকে আলোচনার বিষয়। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো যে প্রথমতই আসে বৃক্ক বিকল বলতে কি বোঝায়, বৃক্কের দীর্ঘক্ষণিক বিকল কি, বৃক্কের তাৎক্ষণিক বিকল কি, এবং তারপর আছে তাৎক্ষণিক বিকল নিয়ে। আসলে এই বিকলগুলো কি বা বৃক্ক বিকলটা কি, এটা সম্পর্কে তোমরা ক্লাস 9-10-এও অষ্টম অধ্যায়ে রেচন প্রক্রিয়া অধ্যায়ে মোটামুটি জেনেছো, কিন্তু এখন তো আর 9-10-এ তোমরা নেই, তোমরা এখন বড় ক্লাসে উঠেছো, তাই তোমাদের পড়ালেখাও একটু ডিটেলস হয়েছে। তো দেখো, বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে বৃক্ক কিডনি, এই কিডনির কাজকর্মের ধরনটাও কিছু পরিবর্তন ঘটে, বিশেষ করে পরিস্রাবণ প্রক্রিয়ার মধ্যে। তো দেখো, বৃক্ষের সক্ষমতা ধীরে ধীরে কি হয়ে যায়, বয়স বাড়ার সাথে সাথে একটু কমে যায়। বলা হয়ে থাকে 70 বয়স্ক মানুষের বৃক্ক মাত্র 50% কাজ করতে পারে, যাদের বয়স 70 বছর হয়ে গেছে অলরেডি, তাদের বৃক্কের কাজ করার ক্ষমতা প্রায় 50% হ্রাস পায়। রোগ ব্যাধির কারণে বৃক্কের এই যে সক্ষমতাটা, বৃক্কের যে কাজ করার কিডনির যে কাজ করার সক্ষমতা, এটা বিভিন্ন রোগ ব্যাধিতে, কারণ যখন মানুষ বর্তমানে মনে করো 50 আপ বা 40 আপ হইলেই তাদের মোটামুটি কি হয়ে যায়, বিভিন্ন ধরনের রোগ জড়িয়ে পড়ে। তো এই রোগ ব্যাধির কারণে এই যে বৃক্কটা কিডনির কাজ করার সক্ষমতা দিনে দিনে কমে যায়। এই বিষয়টাই হচ্ছে অ্যাকচুয়ালি বৃক্কের বিকল। তাহলে বৃক্কের বিকল কি, বৃক্ক তার কাজ করার সক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলাটা বা বৃক্কের কাজ করার সক্ষমতা ধীরে ধীরে কমে যাওয়াটাই হচ্ছে বৃক্ক বিকল। বৃক্ক বিকলের মধ্যে দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে দীর্ঘক্ষণিক বৃক্ক বিকল আর একটা হচ্ছে তাৎক্ষণিক বৃক্ক বিকল। দীর্ঘক্ষণিক বৃক্ক বিকল কোনটা, বৃক্কের বৈকল্য দুভাবে দেখা দিতে পারে, এই বিকলতা। তো এই দুইটার মধ্যে দীর্ঘক্ষণিক আর তাৎক্ষণিক বিষয়টার মধ্যে একটু পার্থক্য রয়েছে। দেখো, বৃক্কের বৈকল্য ঘটতে যদি কয়েক বছর লেগে যায়, অর্থাৎ ধীরে ধীরে, মনে করো তোমার বয়স বাড়তেছে, বয়স বাড়ার সাথে সাথে কিডনি তার কাজ করার ক্ষমতাটা ধীরে ধীরে হারিয়ে ফেলতেছে, এই যে বিষয়টা, এইটা হচ্ছে কি বৃক্কের দীর্ঘক্ষণিক বিকল। আর যখন মনে করো হঠাৎ করে 48 ঘন্টা সময়ের মধ্যে, এই যে দেখো এখানে কিন্তু মেনশন করা আছে তাৎক্ষণিক বিকলের মধ্যে, যে হঠাৎ করে মনে করো 48 ঘন্টা সময়ের মধ্যে বৃক্কের দেহের বর্জ্য পদার্থ অপসারণ, পানি সাম্যতা, ইলেকট্রোলাইটের ভারসাম্যতা আয়ন ভারসাম্য, এগুলো সকল কিছু নিয়ন্ত্রণে অক্ষম হয়ে পড়ে। হঠাৎ করে মনে করো কোনো ধরনের কারণ বা কোনো বিষয় ছাড়াই হঠাৎ করেই মনে করো বৃক্কটা তোমার তাৎক্ষণিকভাবে বিকল হয়ে গেল, হঠাৎ 48 ঘন্টা সময়ের মধ্যে এরকম ঘটনার যদি ঘটে থাকে তাহলে সেটা হবে তাৎক্ষণিক বিকল। তাহলে বৃক্কের তাৎক্ষণিক বিকল কি, যে 48 ঘন্টা, মাত্র 48 ঘন্টা সময়ের মধ্যে বৃক্ক দেহের বর্জ্য অপসারণ, পানি সাম্য ও ইলেকট্রোলাইটের ভারসাম্য নিয়ন্ত্রণে যদি অক্ষম হয়ে পড়ে, তখন এই বৃক্কের অবস্থাটাকে তাৎক্ষণিক বিকল বলে। তো দেখো, যেহেতু তোমাদের ক্লাস টাইমে বাইরে থেকে প্রচুর বিভিন্ন ধরনের সাউন্ড আসে আমাদের, তো বিভিন্ন ধরনের সাউন্ড আসে বিদায় আমরা ক্লাস করতে যদিও একটু অসুবিধা হয়, কিন্তু তারপরে যারা ক্লাসে আছো তারা তো মোটামুটি মনে করো সবই শুনতে পাচ্ছ, ভালোভাবেই বুঝতে পারতেছো, এবং যারা ভিডিও দেখতেছো তোমরা চেষ্টা করবে একটা হেডফোন লাগিয়ে শোনার জন্য, তাহলে তোমাদের জন্য ভালো শোনাবে, সাউন্ডটা একটু কম ডিস্টার্ব করবে। কারণ এটা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা, তো এ সম্পর্কে আসলে কারোরই কিছু করা নেই। আর যদিও আমাদের ভিডিও এডিটিংটা একটু খুব কমই হয়, এজন্য ভিডিও এডিটিং করার মতো অতটা সময় হয় না বিধায় আমি তোমাদের এই সাউন্ডগুলো আবার আলাদাভাবে কেটে দেওয়া বা এরকম করাগুলো এরকম সময়ের অভাবে বিভিন্ন, কারণ আমরাও তো স্টুডেন্ট, আমারও তো মনে করো বিভিন্ন ধরনের পড়াশোনার বিষয়গুলো থাকে এজন্য। তো দেখো, আর দেরি নয়, আমি মূল আলোচনাটা একটু সেরে ফেলি। তো দেখো, দ্রুততম সময়ের মধ্যে যদি চিকিৎসা করার ব্যবস্থা না করতে পারো, তাহলে কিন্তু তাৎক্ষণিক বিকলের ফলে কি হয়ে যেতে পারে, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কারণ বৃক্ক বিকলের ফলে দেহে
পটাশিয়াম আয়ন উৎপন্ন হয়, তাই না? যখনই মনে করো তোমার এই যে আমাদের কিডনিটা কোনোভাবে যদি অকার্যকর হয়ে পড়ে, তখন কিন্তু কি হবে, আমাদের দেহে প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়ন উৎপন্ন হবে। আর এই পটাশিয়াম আয়ন কিন্তু কি করে, হৃদযন্ত্রের মানে হৃৎপিণ্ডের ক্রিয়াকর্ম বন্ধ করে দেয়। ফলে কি হবে, তোমার তাৎক্ষণিকভাবেই মৃত্যু ঘটতে পারে। তাই এইটা আমাদের মনে রাখা দরকার। আর একটা বিষয় যে মনে করো এই যে পটাশিয়াম আয়নটা, এই পটাশিয়াম আয়নের কারণে কিন্তু অনেক মানুষের মৃত্যুবরণ হয়। কারণ হচ্ছে যে কি, বৃক্ক যখন তখন অনেক মানুষেরই দেখবে যাদের মনে করো ডায়াবেটিসের সমস্যা আছে, তাদের কিন্তু হার্ট, বৃক্ক এগুলো খুব দ্রুত অ্যাটাক করে ফেলে। এবং এর ফলে কি হতে পারে, এই বৃক্ক মানে কিডনি অ্যাটাক হলে যে কোনো সময় তার কিডনি বিকল হয়ে যেতে পারে, এবং ফলে তার দেহে কি হবে, পটাশিয়ামের মাত্রা বেড়ে যাবে। আর পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে কি হবে, তখন তার হৃদযন্ত্রের ক্রিয়া মানে হার্টের ক্রিয়াটা বন্ধ হয়ে যেতে পারে। তো এই সময় অনেক সময় দ্রুত চিকিৎসা করালে হয়তো যদি তার হায়াত থাকে, আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে তো হয়তো বেঁচে যাবে, আর নয়তো সে তাৎক্ষণিকই মারাও যেতে পারে। তো দেখো আমাদের কিন্তু শরীরে কয়টা বৃক্ক আছে, দুইটা বৃক্ক, বাম বৃক্ক ডান বৃক্ক, মানে দুইটা কিডনি থাকে। তো এই দুইটার মধ্যে যদি একটা ক্ষতিগ্রস্ত হয়, অন্যটা সুস্থ থাকে, তাহলে কিন্তু অতটা সমস্যা হয় না। তাহলেও মোটামুটি আমরা কি করতে পারবো, ওই একটা বৃক্ষই দুইটার কাজ সম্পাদন করতে পারবে। তো আমাদের এই যে অধ্যায়টার মধ্যে তোমাদের মনে করো বৃক্কের যে দুইটা বিকল, একটা দীর্ঘক্ষণিক আর একটা তাৎক্ষণিক বিকল, তো তার মধ্যে তোমাদের এইচএসসির মানে একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড সিলেবাসে যে প্রশ্ন করা হয় মানে এইচএসসি পরীক্ষার জন্য, তার মধ্যে শুধুমাত্র দীর্ঘক্ষণিক তাৎক্ষণিক বিকলটা নেই, এখানে আছে শুধুমাত্র তাৎক্ষণিক বিকলের মানে দীর্ঘক্ষণিকটা নেই, তাৎক্ষণিক যেটা সেটা আছে। তো এই তাৎক্ষণিক বিকল এর লক্ষণ এগুলো নিয়ে আমরা তাহলে আলোচনা করব, কারণ দীর্ঘক্ষণিকটা যেহেতু সিলেবাসে নেই তাই আমরা ওইটার দিকে আগাবো না। তো দেখো বৃক্ষের এই যে তাৎক্ষণিক বিকলটা, এটা কি কি কারণে ঘটতে পারে, কারণগুলো আমি এখানে সব লিখিনি স্লাইডে, আমি তোমাদেরকে কারণগুলো বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা লিখেছি, সেগুলো আমি একটু পরে আলোচনা করছি। আগে একটু কারণগুলো নিয়ে আলোচনা করি। তো দেখো বৃক্ষের তাৎক্ষণিক বিকলের কারণগুলো হচ্ছে মূলত প্রথমত ডিহাইড্রেশন। মানে ডিহাইড্রেশন বলতে কি বোঝায় জানো, ডিহাইড্রেশন কি অ্যাকচুয়ালি, ডিহাইড্রেশন মানে হচ্ছে দেহের পানি শূন্যতা। তাহলে দেহের পানি শূন্যতা, আমাদের দেহে যখন পানি শূন্যতা সৃষ্টি হয় তখনই তাকে কি বলবো আমরা, ডিহাইড্রেশন। এই ডিহাইড্রেশন বা পানি শূন্যতার কারণে দেহে পানির পরিমাণ যথেষ্ট পরিমাণ কমে গেলে কি হবে, বৃক্ক বিকল হবে। তাই আমাদের কি করতে হবে, প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, যতটা প্রয়োজন অনুযায়ী পানি পান করতে হবে। আবার প্রচুর পরিমাণে করতে গিয়ে মনে করো তোমার দেহের প্রয়োজনের চাইতে বেশিও পানি পান করা তোমার উচিত নয়। তারপর দেখো বড় কোনো ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বৃক্কের রক্ত প্রবাহ কমে গেলে, মনে করো বড় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলো, তার প্রচুর পরিমাণে রক্ত যাচ্ছে, তখন কিন্তু তার কি হবে, বৃক্কের রক্ত প্রবাহ কমে যাবে, মানে কিডনিতে অতিরিক্ত রক্ত প্রবাহ হতে পারবে না। চারপাশে আসলে এত কনস্ট্রাকশন এবং এত ধরনের কাজ, মানুষের কোনো ধরনের সেন্স জ্ঞান বলে কোনো ইয়ে নেই। তো দেখো এরপরে যেটা হচ্ছে যে তাহলে আমাদের বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে কি হতে পারে, রক্ত প্রবাহ যদি কমে যায়, কারণ অতিরিক্ত রক্তক্ষরণ হলে তখন আমাদের শরীর থেকে রক্ত প্রবাহ বৃক্কের দিকে কমে যাবে, এবং এর ফলে কি হবে, বৃক্কের ক্রিয়াকর্মটা বন্ধ হয়ে বিকল হয়ে যেতে পারে। অতিমাত্রায় যদি তোমার কি হয়, অতিমাত্রায় ডায়রিয়া ও বমির কারণে, যদি প্রচুর পরিমাণে ডায়রিয়া হয় মানুষের বা বমি হয় প্রচুর পরিমাণে, তাহলেও কিন্তু কি হতে পারে, বৃক্ক বিকল হতে পারে, মানে কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে ডায়রিয়া এবং বমির কারণে। কারণ ডায়রিয়া এবং বমিতে প্রচুর পরিমাণে বমির কারণে কি হয়, ইলেকট্রোলাইট মানে আয়ন ভারসাম্য হারিয়ে ফেলে বৃক্কের, এই যে পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, এই আয়ন ভারসাম্যগুলো হারিয়ে ফেলে, মানে ইলেকট্রোলাইটের ব্যালেন্সটা ঠিক থাকে না। আবার ডায়রিয়ার মধ্য থেকে আমাদের শরীরে প্রচুর পরিমাণে পানি কি হয়ে যায়, বের হয়ে যায় আমাদের শরীর থেকে, এর কারণেও কি হতে পারে, পানির সংকট দেখা দিয়ে তখনও বৃক্ক বিকল হওয়ার সম্ভাবনা আছে। আবার দেখো শক, মনে করো কেউ একটা কারেন্টের শক খেলো বা হার্ট অ্যাটাক, বা এখানে শক বলতে শুধুমাত্র কারেন্টের শক সেটা রকম না, এখানে বিষয়টা এমনও হতে পারে, মনে করো কেউ একটা তোমাকে মানে তোমার যে হৃদযন্ত্রের ক্রিয়াগুলা, মানে অনেক সময় কিন্তু হার্টে অ্যাটাক হওয়ার মূল কারণ কি, মানুষ কিন্তু অনেক সময় বিভিন্ন আকস্মিক দুর্ঘটনা বা আকস্মিক কোনো একটা খবর বা সংবাদ পেয়ে বা কোনো একটা বিষয় এমন যেটা সে সহ্য করতে পারতেছে না, এরকম কিছু তার সামনে ঘটলেও মানুষের কি হতে পারে, তার ব্রেনে একটা আঘাত ফেলতে পারে। তো হার্ট অ্যাটাক, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ভুল রক্ত দেওয়ার জন্য, অনেক সময় মনে করো রক্তের গ্রুপ ম্যাচিং না করে বা ম্যাচিং করছে কিন্তু সেখানে টেস্টে কিছু সমস্যা ছিল, এই ধরনের সমস্যার কারণেও কি হতে পারে, বৃক্ক বিকল হতে পারে। মারাত্মক অগ্নিদগ্ধ হয়, মনে করো অনেকভাবে কি হইল, আগুনে মানে এমনভাবে পুড়ে গেছে, মারাত্মক আকার ধারণ করেছে, তখনও মানুষের কি হতে পারে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে, রক্ত প্রবাহ কমে গেলে শরীরের মধ্যে। আবার দেখো বৃক্কে পাথর মানে কিডনিতে পাথর হয়, এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা
বিষয় বর্তমানে, যেটা আমরা ক্লাস 9-10-এও পড়েছি, তাই না? যে বৃক্কে পাথর, মূত্রনালীতে টিউমার বা জন্মগত কোনো ত্রুটি থাকলে, পুরুষের প্রোস্টেট গ্রন্থি যদি বড় হয়ে যায় তাহলেও কিন্তু কি হবে, পুরুষের প্রোস্টেট গ্রন্থিটা বড় হয়ে গেলেও কিডনি নষ্ট হয়ে যেতে পারে, বিকল হতে পারে। আবার উদরে ক্যান্সার, মানে পুরুষ বা নারী প্রত্যেকের ক্ষেত্রে উদরে ক্যান্সার হলেও কিডনি নষ্ট হতে পারে। তো এরপরে দেখো, অতিমাত্রায় যদি আমরা কেউ অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধগুলো খাই তাহলে কিন্তু আমাদের কিডনির উপর একটা প্রভাব ফেলে। সে অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক ওষুধ কোনগুলো দেখো, এই যে জেন্টামাইসিন ও স্ট্রেপ্টোমাইসিন, এই ওষুধগুলো যদি অ্যান্টিবায়োটিক, এই ধরনের ওষুধগুলো যদি আমরা বেশি প্রয়োগ করি বা বেশি পরিমাণ গ্রহণ করি তখন কিন্তু আমাদের বৃক্ক বিকল হওয়ার সম্ভাবনা থাকে। আবার দেখো, ব্যথানাশক ওষুধ, আমরা মনে করি একটু পেট ব্যথা মাথা ব্যথা হলেই ব্যথানাশক ওষুধ খাওয়ার জন্য দৌড়ে যাই, তাই না? এই যে ব্যথানাশক ওষুধগুলো খাই, এইগুলা খাওয়ার ফলে আমাদের কিডনি নষ্ট হতে পারে। তার মধ্যে কি কি আছে? অ্যাসপিরিন জাতীয়, আইবুপ্রোফেন, এগুলো বেশি ক্ষতিকর কিডনির জন্য। অ্যান্টিবায়োটিকের কথাটা আরেকটু বলি, সেটা হচ্ছে মনে করো আমাদের অনেক সময় জ্বর ঠান্ডা বিভিন্ন ধরনের অসুখ লেগেই থাকে। তো জ্বর হলেই তুমি একজন ভালো প্রেসক্রাইব করে ডাক্তারের কাছে দেখাবে, ভিজিট দিয়ে, সে দিবে তোমাকে নাপা ওষুধ, কারণ সে তোমাকে অ্যান্টিবায়োটিক দিতে চাইবে না, এবং সেটা একটা নির্দিষ্ট সময় পর সে তোমাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবে। তো তুমি নাপা খাওয়ার পর সাথে সাথে তোমার জ্বর কমলো না, তুমি আরও কি করবা, ডাক্তারের গালিগালাজ করে ফার্মেসি থেকে গিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধটা আনি, আমরা যেটা কাজটা বেশি করে থাকি। পরবর্তীতে কি হয়, ওই অ্যান্টিবায়োটিকটা খাওয়ার ফলে আমাদের কিডনি তো ড্যামেজ হচ্ছেই, পরবর্তীতে আমাদের শরীরের যে একটা অ্যান্টিজেন বা অ্যান্টিবডির যে একটা ক্ষমতা, সেই ক্ষমতা হ্রাস পেয়ে যায়। কারণ কি? কারণ আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে বর্তমান বাচ্চাগুলো এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে, কারণ তাদের ছোটবেলা থেকে মা বাবা শুধুমাত্র জ্বরটা কমানোর জন্য, নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দ্রুত ফার্মেসিতে গিয়ে, আর ফার্মেসিওয়ালাদের তো আর ওই রকম ডাক্তারের মতো জ্ঞান নাই, যদি ডাক্তারের মতো জ্ঞান থাকতো তাহলে তারাই ডাক্তার হয়ে যেত, তাহলে আর তারা ফার্মেসি নিয়ে বসতো না, তারা ভিজিট দিয়ে রোগী দেখতে পারতো। তো তাদের অবস্থাটা হলো, তারা তোমাকে দ্রুত সুস্থ করানোর জন্য কি করে, ওষুধ দিয়ে দেয়, আবার নিজেদের কত সুনামও তারা করে বেড়ায় বিভিন্ন জায়গায়। তো এই যে বিষয়গুলো তারা এটা দিয়ে দেয়, আর তোমরাও সেটা ওষুধগুলো এনে খেয়ে খুব সুস্থতা হয়ে খুব প্রশংসায় লিপ্ত হও, কিন্তু আসলে এতে যে তোমাদের বডির, মানে একটা নির্দিষ্ট বয়সের পর যে তখন তোমার কিডনিটা যখন নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের মতো সাধারণ এই মূর্খ মানুষগুলোর আর এইটা খেয়াল আসবে না যে আমরা এই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো ফার্মেসি থেকে খেয়ে খেয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটাইছি। একটা প্রেসক্রাইব করা ডাক্তার বা একজন রেজিস্টার্ড ডাক্তার কিন্তু কখনো তোমাদেরকে খুব সহজেই অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধগুলো প্রেসক্রাইব করে না, কারণ তারা এই বিষয়গুলো জানে এবং বোঝে। কিন্তু এই যে ফার্মেসিতে যারা, তারা কিন্তু এই বিষয়গুলোর সাথে অতটা সংশ্লিষ্ট নয়, এজন্য তারা সাইড ইফেক্ট কোনো কিছু চিন্তা না করেই শুধুমাত্র ওষুধগুলো দিয়ে দেয়। তো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে কখনো এই কাজগুলো করবে না। জ্বর হলে কমপক্ষে 3 দিন দেখতেই পারো, 3 দিন দেখে নাও, নাপা ওষুধ খেতে থাকো, নাপা ওষুধ দিনে 4 বার খাও, 6 ঘন্টা পর পর খাও, প্রয়োজন হলে তুমি 3 বারে দুটো দুটো করে নাপা খাও, এরকমভাবে চেষ্টা করে দেখতে পারো জ্বর কমে কিনা। নাপা প্যারাসিটামল জাতীয় যেটা, বুঝতে পারছো? এবং তার সাথে যদি হালকা গা ব্যথা থাকে, শরীর ব্যথা থাকে, তাহলে মাথা ব্যথা থাকে, তুমি নাপা এক্সট্রা খাও, এরকমভাবে প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো খাও, কিন্তু কখনোই কি অ্যান্টিবায়োটিক ওষুধ খুব দ্রুত খেয়ে ফেলো না, তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। আর দেখো, আর একটা বিষয় হচ্ছে রক্তচাপের ওষুধ, মানে আমাদের ব্লাড প্রেশার, মানে কারো প্রেশার বেড়ে গেলে কমে গেলে অনেকেই ওষুধ সেবন করে, এভাবে ওষুধ সেবন করাটাও কিন্তু উচিত না, এটাও কিডনির উপর গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট ফেলে। যেমন রক্তচাপের ওষুধের মধ্যে এসি ইনহিবিটর, এই ওষুধটা খেলে কিন্তু তোমার কিডনির প্রচুর পরিমাণে ক্ষতি হবে। তো তারপর দেখো, আমাদের দেহে বিভিন্ন বিষাক্ত পদার্থ যেমন কার্বন টেট্রা ক্লোরাইড, CCl4, আর্সেনিক, লেড, মার্কারি ইত্যাদি যদি আমরা শরীরে প্রচুর পরিমাণে, এগুলো আসে কোথা থেকে জানো? এই যে আমরা ফার্মের ব্রয়লার মুরগিগুলো যে খাই, এই মুরগিগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে লেড, মার্কারি এগুলো জাতীয় পদার্থগুলো থাকে, এদেরকে এই ধরনের খাবারগুলো, এদের খাবারে এগুলো থাকে, বিদায় এগুলো খেলে আমাদের শরীরে কি হবে, যখন আমরা অতিরিক্ত পরিমাণে এই ওষুধগুলো খাবো, এগুলো কিন্তু আমাদের কিডনির উপর প্রচুর প্রভাব ফেলবে, এবং বৃক্কের টিস্যু ও পরিস্রাবক এককগুলো ক্ষতিগ্রস্ত হলে, মানে বৃক্কের যে একক নেফ্রন এবং বিভিন্ন যে পরিস্রাবক একক গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল, এগুলো ক্ষতিগ্রস্ত হলেও বৃক্ক বিকল হতে পারে। যেমন বৃক্কের নেফ্রন ক্ষতিগ্রস্ত হলে কি রোগ হয়? নেফ্রাইটিস। তো এরপরে দেখো, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী লেকচার, বৃক্ক বিকলের লক্ষণগুলো। দেখো পরবর্তী স্লাইডে, এই যে দেখো, বৃক্ক বিকলের লক্ষণগুলো কি কি, মানে কি কি কারণে বৃক্কের বিকলের লক্ষণ দেখা দিতে পারে, কি কি লক্ষণগুলো দেখো, এরকম লক্ষণগুলো হচ্ছে,
দেখো অতি অল্প বা ঘন বা গাঢ় মূত্রত্যাগ অথবা মূত্র একেবারেই না হওয়া। মনে করো যখন তোমার বৃক্কটা নষ্ট হয়ে যাবে তখন যে প্রস্রাবের পরিমাণটা খুব কম হবে এবং প্রস্রাবটা ঘন হবে এবং গাঢ় মূত্রত্যাগ হবে, মানে মূত্রটা অত্যন্ত ঘন হবে। আবার অনেক সময় মূত্র পরিত্যাগ বন্ধ হয়ে যেতে পারে। রক্তে নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ সঞ্চিত হয়ে যাবে, মানে রক্ত থেকে কি করে বৃক্ক এই নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলো, মানে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপর তোমার ক্রিয়েটিনিন, তাই না, অ্যামোনিয়া, এগুলোকে ধ্বংস করে ফেলে রক্ত। এগুলোকে ধ্বংস করে কি করে, এগুলোকে সরিয়ে নিয়ে আমাদের রেচন পদার্থের মাধ্যমে, মানে রেচন পদার্থ উৎপন্ন করে আমাদের দেহ থেকে নিষ্কাশিত করে ফেলে। তো এই যে রক্ত থেকে এগুলো নিষ্কাশিত করে, যদি বৃক্ক বিকলই হয়ে যায় তাহলে এই কাজগুলো আর করতে পারবে না। তখন এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো রক্তের মধ্যেই জমা হতে থাকবে, শরীর ফুলে যাবে, অতিরিক্ত পানি দেহে জমে যাবে, মানে পানির ভারসাম্য বজায় থাকবে না, মানে বুকের পাঁজর ও কোমরের মাঝামাঝি দুই পাশে কি করবে, ব্যথা হতে পারবে, মানে ফ্র্যাঙ্ক পেইন হতে থাকবে। ক্ষুধা মন্দা, মানে ক্ষুধা লাগবে না তোমার একেবারে, খাওয়া দাওয়া অরুচি, বমি বমি ভাব আসবে বা বমি হতেও পারে। উচ্চ রক্তচাপ দেখা দেবে, মানে হাই ব্লাড প্রেশার, রক্ত পায়খানা, মানে পায়খানার সাথে রক্ত যাবে। হাত পায়ে সংবেদ কমে যাও, মানে হাত পায়ে তুমি অপস লাগবে, মনে করো হাত পাটা বেশি কাজ করতে পারতেছে না এরকম মনে হবে। অনেকক্ষণ ধরে হেঁচকি তোলা হবে, মানে হেঁচকি আসবে বারবার, এবং ঘন ঘন শ্বাস নিঃশ্বাস নিতে হবে, এরকম বিষয়গুলো দেখা দেয়। তো এই যে আমাদের বৃক্কটা, এই বৃক্ক বিকল হয়ে গেলে আমাদের কি করতে হবে, দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো এর যে কারণটা, এই বৃক্ক প্রতিকার আমরা কিভাবে করব। তো দেখো বৃক্ক বিকল একটা অত্যন্ত জটিল রোগ, কারণ এটা হচ্ছে তোমার বৃক্কটাকে, মানে কিডনিটাকে টোটালি নষ্ট করে দেয়। তো তাৎক্ষণিক বৃক্ক বিকল আরও জটিল বিষয়। মনে করো ধীরে ধীরে বৃক্ক বিকল হলে তুমি ধীরে ধীরে ওষুধ খাবা, ডাক্তার দেখাবা, আস্তে আস্তে সেরে ওঠার একটা চান্স আছে, পসিবিলিটি আছে। কিন্তু দেখো যখন তোমার তাৎক্ষণিক হঠাৎ করে 48 ঘন্টার মধ্যে তোমার কিডনি টোটাল কাজ করা বন্ধ করে দিবে, তখন কিন্তু তোমার এই বিষয়গুলো আরও জটিল হয়ে ওঠে। তাই এই রোগের প্রতিকার করতে হলে আমাদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। লক্ষণের দুই একটা যদি দেখা দেয়, বৃক্কের যে লক্ষণগুলো বললাম এগুলো যদি দুই একটা দেখা দেয়, তুমি সাথে সাথে কি করতে হবে, এই লক্ষণগুলো দেখেই তোমার মানে খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, এবং নিজে থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। যেমন তোমার মনে হচ্ছে যে আমার তো অনেক বুদ্ধি, আমি তো খুব বুদ্ধির কাঁঠাল, তাহলে তো আমি কি করতে পারি, নিজেই তো সিদ্ধান্ত নিতে পারি যে আমি কিভাবে আমার কিডনি নিয়ন্ত্রণে সুস্থ রাখবো। কারণ আমাদের সমাজে মনে করো দামগা আচারি চঞ্চল মানুষের অভাব নাই, মানে নিজেই অনেক সিদ্ধান্ত নিতে পারে, নিজেই অনেক বেশি বোঝে, এরকম মনে হয়। ভালো কারো কাছ থেকে একটা পরামর্শ নেওয়া সে প্রয়োজন মনে করে না, সে আরও মনে করে তার কাছ থেকে অন্য মানুষের প্রয়োজন নেওয়ার প্রয়োজন। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, অন্যকে বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য সে খুব ওস্তাদ, কিন্তু নিজের বিষয়ে নিজেই একাই যথেষ্ট ভাবে, নিজেকেই খুব বড় কিছু মনে করে এরকম। তো এরকম বড় কিছু ভেবে বসে থাকলে তোমার রোগটা কিন্তু আর ছোট থাকবে না, রোগটাও তখন বড় হয়ে যাবে, সেও তখন তোমার মতোই নিজের ভাবনা নিজেই ভাবার চেষ্টা করবে যে কিভাবে আরো বড় হওয়া যায়। তো ক্লিয়ার? তো এবার এই বিষয়টা থেকে আমরা যেটা জানবো তাহলে, যে আমাদের জন্য এরকমভাবে নিজে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিলে আমাদের জীবনটা হুমকির মুখে দাঁড়াতে পারে। এজন্য আমাদের কি করতে হবে, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অন্য কারো কাছ থেকে কোনো ধরনের পরামর্শ নেওয়া যাবে না। মানে যদি আমরা অন্য বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া ওই রকম আবার ফার্মেসিতে যাই বিভিন্ন ওষুধ এনে খাওয়ার চেষ্টা করি, যে কোমরে ব্যথা হয়েছে, পিছনে ব্যথা হয়েছে, একটু ওষুধ দেন, এরকম ধরনের ওষুধ নিয়ে আসতে গেলে তাহলে আমাদের অবস্থাটা আরও খারাপই হতে থাকবে, কখনোই ভালো হবে না। এটা দিয়ে হবে উল্টা আরও অর্থ দিয়ে অনর্থ ডেকে আনা, তাই না, নিজের জীবনটা আরও ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। তো এই যে বৃক্ক বিকল বা কিডনিটা নষ্ট হয়ে গেল, এর প্রতিকার সম্পর্কে বিজ্ঞানীরা 3টা পন্থার কথা বলেছেন। প্রথম পন্থাটা হচ্ছে নিয়ন্ত্রিত আহার। মানে নিয়ন্ত্রিতভাবে খাবার দাবার খেতে হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে ডায়ালাইসিস, এবং তৃতীয়টা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। তো নিয়ন্ত্রিত আহার কিভাবে, আমরা সেটা নিয়ে একটু কথা বলবো, তারপর ডায়ালাইসিস ও বৃক্ক প্রতিস্থাপন নিয়ে আলোচনা করব। তো নিয়ন্ত্রিত আহারের কথা বলতে গেলে দেখো, বৃক্ক বিকলের চিকিৎসায় প্রথমেই নজর দিতে হবে সহজ সুলভ সস্তা পদ্ধতির উপর। এটা হচ্ছে খাদ্যদ্রব্য, তাই না, যে সহজে যেটা আমরা করতে পারি। নিয়ন্ত্রিত আহারের মধ্যে রয়েছে কম পরিমাণ প্রোটিন গ্রহণ করতে হবে, তাহলে ইউরিয়া কম উৎপন্ন হবে। মানে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য বেশি খেলে, মানে এটা আমাদের কি করে, মূত্রের অম্লতা বৃদ্ধি করে, অম্ল জাতীয় মূত্র তৈরি করে। তাই আমাদের আমিষ বা প্রোটিন জাতীয় খাবারগুলো একটু কম করে খেতে হবে, তাহলে ইউরিয়ার পরিমাণটা কম হবে, কারণ আমিষ থেকে ইউরিয়া তৈরি হয় যকৃতের মধ্যে, তাই না, এটা তো আমরা জেনে আসছি। তাহলে যেহেতু ইউরিয়ার উৎপন্নটা কম হওয়ার জন্য আমাদের প্রোটিন কম পরিমাণে খেতে হবে। আবার কম লবণ ও পানি গ্রহণ করতে হবে, তাহলে মূত্রের পরিমাণও কম হবে, কারণ লবণ আর পানি কি করে, আমাদের মূত্র বা প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়।
আবার কম পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন কমলা, চকলেট, মাশরুম, এগুলো থেকে উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়ে আমাদের হৃদযন্ত্র কি হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। কারণ এগুলো থেকে কি সৃষ্টি হবে, পটাশিয়াম আয়নের পরিমাণ বেড়ে যাবে। কারণ কমলা খেলে, বেশি বেশি চকলেট, মাশরুম জাতীয় খাবার খেলে পটাশিয়াম বেড়ে যায়, আর এই পটাশিয়াম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দিয়ে মানে আমাদের জীবনটাকে আরও হুমকির মুখে নিয়ে যেতে পারে। এজন্য আমাদের কি করতে হবে, পটাশিয়াম সমৃদ্ধ খাবার কম খেতে হবে। নিয়ন্ত্রিত আহার গ্রহণের পরও যদি দেখা যায় রক্তে ইউরিয়ার মাত্রা বেশি আছে, তাহলে আমাদের কি করতে হবে, ডায়ালাইসিস প্রক্রিয়ায় সহযোগিতা নিতে হবে, নয়তো সবশেষে বৃক্ক প্রতিস্থাপন ছাড়া আর কিছুই করার থাকবে না। তো এবার আমরা ডায়ালাইসিস নিয়ে একটু কথা বলবো। ডায়ালাইসিসটা আসলে কি, দেখো ডায়ালাইসিসের মধ্যে প্রথম যে প্রশ্নটা আসে সেটাই হচ্ছে ডায়ালাইসিস বলতে কি বোঝায়। একটি বৈষম্যবেদ্য ঝিল্লির ভিতর দিয়ে নির্বাচনমূলক ব্যাপন প্রক্রিয়ায় কোনো দ্রবণের কলয়েডাল পদার্থ থেকে দ্রবীভূত পদার্থের পৃথকীকরণকে ডায়ালাইসিস বলে। তাহলে ডায়ালাইসিস প্রক্রিয়াটা কি, যদি সাধারণ বাংলা ভাষায় বলতে যাই, আমাদের এমন একটা মেশিন বা এমন একটা যন্ত্র স্থাপন করে যার মাধ্যমে কিডনি যেভাবে কাজ করতো, মানে আমাদের শরীর থেকে নাইট্রোজেন ঘনিত বর্জ্য, মানে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো, এগুলো যেভাবে রক্তের মাধ্যমে বের করে দিত আমাদের শরীর থেকে বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে, ঠিক সেরকম একটা মেশিনের সাহায্যে যদি আমাদের রক্ত পরিশুদ্ধ করা যায়, মানে পরিশুদ্ধ করে দেহের রক্ত আবার দেহেই পরিশুদ্ধ রক্ত পরিবাহিত হবে এবং নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো দেহ থেকে অপসারিত করবে, এই প্রক্রিয়াটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডায়ালাইসিস। তো তোমাদের এখানে সংজ্ঞাটা আমি একটু বুঝিয়ে যাই যে একটি বৈষম্যবেদ্য ঝিল্লির ভেতর দিয়ে, বৈষম্যভেদ্য ঝিল্লি বলতে বোঝায় যার মধ্য দিয়ে দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না। দ্রাবক বলতে রক্তের মধ্য দিয়ে রক্তর পরিমাণটা, মানে রক্তরসটা বা রক্তটা ভালোভাবে চলাচল করতে পারবে, কিন্তু তোমার রক্তের মধ্যে যে ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, পানি, খনিজ লবণ, সোডিয়াম, পটাশিয়াম আয়ন, এগুলো যে থাকবে এগুলো কি হবে, বাধাপ্রাপ্ত হবে এবং এগুলো বাধাপ্রাপ্ত হয়ে বের হয়ে আসবে। তো এই ঝিল্লির ভিতর দিয়ে নির্বাচনমূলক ব্যাপন প্রক্রিয়া বলতে পুনরায় বারবার শোষণের মাধ্যমে দ্রবণের কলয়েডাল পদার্থ থেকে দ্রবীভূত পদার্থের পৃথকীকরণকে, মানে কলয়েডাল পদার্থ হচ্ছে তোমার যে পদার্থগুলো, মনে করো এরকম যে তোমার বলতে গেলে যে রক্তের যে উপাদানটা, রক্তের উপাদানের মধ্যে যেটা হচ্ছে আমাদের এই ইউরিয়া ঘটিত বর্জ্য উপাদান, জৈব অজৈব, এইগুলো বের করে নিয়ে আসবে এবং রক্তের যে তরল উপাদানটা সেটা আবার রেনাল শিরাপথে কি হবে, আমাদের দেহেই পরিবাহিত হবে। তো দেখো, তাৎক্ষণিক বিকল চিকিৎসায় এই প্রক্রিয়াকে কৃত্রিম বৃক্কের পরিবেশ রচনা করে রক্ত থেকে বর্জ্য পদার্থ, অতিরিক্ত পানি অপসারণ করা হয় এই ডায়ালাইসিস প্রক্রিয়া। তো এই ডায়ালাইসিস প্রক্রিয়াটা আবার দুই ধরনের হতে পারে, একটা হিমোডায়ালাইসিস আর একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো আমরা শুরুতে আলোচনা করব হিমোডায়ালাইসিস এবং পরবর্তীতে আমরা আলোচনা করব পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো আমরা প্রথমে হিমোডায়ালাইসিস নিয়ে আলোচনা করি। দেখো, হিমোডায়ালাইসিসে প্রথম দেওয়া আছে হিমোডায়ালাইসিস বলতে কি বোঝো, ক্যাথেটার কি, হেপারিন কি, ডায়ালাইসিস দ্রবণ কি, ডায়ালাইসেট কি, এর উপাদান কি কি। তো আমরা প্রথমে হিমোডায়ালাইসিস বলতে কি বোঝো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, এই প্রক্রিয়ার শুরুতে কিছু যন্ত্রপাতি, মানে হিমোডায়ালাইসিসে কি থাকবে, কিছু যন্ত্রপাতি, দ্রবণ ও টিউবের সমন্বয়ে একটি কৃত্রিম বৃক্ক নির্মাণ করা হয়, মানে কিছু যন্ত্রপাতি, কিছু দ্রবণ থাকবে এবং টিউবের, এই দ্রবণটা থাকবে কিন্তু রক্তের প্লাজমা যেরকম, মানে রক্তরসটা যেরকম ঠিক সেই রকম একটা দ্রবণ সেখানে তৈরি হবে। তো সেই দ্রবণটা এবং টিউবের সমন্বয়ে কৃত্রিম বৃক্ক, একটা কৃত্রিমভাবে বৃক্ক নির্মাণ করা হয়। কৃত্রিম বৃক্ক আসলে বৃক্কের মতোই একই নীতি অনুসরণ করেই কাজটা করে। সংক্ষেপে বলতে গেলে রক্তকে পাম্প দিয়ে শরীর থেকে বের করে বর্জ্য পদার্থ অপসারণের উদ্দেশ্যে পরিশ্রুত করে যেভাবে আবার দেহেই রক্তটাকে ফেরত পাঠানো হবে সেটাই হচ্ছে হিমোডায়ালাইসিস। মানে তোমরা 19-এর বইয়ে যে ডায়ালাইসিস প্রক্রিয়াটা পড়েছিলে সেটা অ্যাকচুয়ালি কি, হিমোডায়ালাইসিস। তো দেখো, রোগীর দেহে একটি ধমনীর ভিতর ফাঁপা নলাকার সুচ ঢোকানো হবে, মানে আমাদের যে রোগী, এই রোগীর দেহে কি হবে, ধমনীর ভিতর দিয়ে একটা ফাঁপা নলাকার সুচ ঢোকানো হবে, এর নাম হবে কি, ক্যাথেটার। তাহলে ধমনীর ভিতর দিয়ে যে ফাঁপা নলাকার সুচটা প্রবেশ করা হয় সেটাকে কি বলা হয়, ক্যাথেটার। তাহলে হিমোডায়ালাইসিসের পরের প্রশ্ন ক্যাথেটার কি পেয়ে গেছো, তাই না, যে রোগীর দেহে ধমনীর ভিতরে যে ফাঁপা নলাকার সুচ ঢোকানো হয় সেটা হচ্ছে ক্যাথেটার। এটি পেছন দিক দিয়ে একটি নমনীয় টিউবের সাথে লাগানো থাকে। ক্যাথেটারটা পিছন দিক দিয়ে কি হয়, একটা নমনীয় টিউবের সাথে আটকানো অবস্থা।
টিউবটি প্রথমে কি করা হয়, প্রথমে কিডনি মেশিনের সাথে এই টিউবটাকে যোগ করা হয়, পরে একটি শিরায় এসে এটা মিলিত হয়। অর্থাৎ দেখো ধমনীতে প্রথমে প্রবেশ করা হয়, পরে আবার এটা মেশিনে দিয়ে পরবর্তীতে আবার আরেকটা নালীর মাধ্যমে এটা শিরায় এসে মিলিত হয়। বাহুর নিম্ন প্রান্ত বা পায়ে ক্যাথেটার লাগানো হয়, অথবা মনে করো আমাদের বাহুর যে নিম্ন অংশগুলো সেখানে বা পায়ের মধ্যে এই ক্যাথেটারটা লাগানো হয়। যাদের ঘন ঘন ডায়ালাইসিস হয় তাদের ক্ষেত্রে একটি ছোট টিউব সহ ক্যাথেটারটি স্থায়ীভাবেও অনেক সময় লাগানো হয়। অনেক মানুষের ক্ষেত্রে মানে স্থায়ীভাবে এই ক্যাথেটারটা লাগিয়ে রাখা হয় যাদের বারবার ডায়ালাইসিস করার প্রয়োজন হয়। তো দেখো পাম্পের সাহায্যে সযত্নে ধমনী থেকে রক্ত বের করে শিরার দিকে চালনা করা হয়। কি করা হয়, এই যে পাম্পের সাহায্যে, মনে করো তোমার যে পাম্পের সাহায্যে ধমনীর যে ক্যাথেটারটা লাগানো থাকে ওই ধমনী পথে কি হয়, আমাদের রক্তগুলো শরীর থেকে বের হয়ে আসে, বের হয়ে সেই ডায়ালাইসিস টিউবের মধ্যে আসে। সেখান থেকে রক্তটা কি হয়, একটা প্লাজমা দ্রবণের মতো একটা দ্রবণ সেখানে থাকে, সেই দ্রবণের মধ্যে কি হয়, রক্তটা এসে জমা হয় এবং সেখান থেকে রক্তের যে জৈব অজৈব পদার্থগুলো, আই মিন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এই যে পদার্থগুলো এগুলো কি হয় সেখানে জমে যায় এবং পরবর্তীতে সেগুলো থেকে সেখান থেকে যে রক্তের পরিস্রবিত তরল অংশটা সেটা আবার কি করে, রেনাল শিরা পথে মানে শিরার মাধ্যমে আবার আমাদের দেহে অন্য একটা টিউবের মধ্য দিয়ে দেহে প্রবেশ করে। তো দেখো বিষয়টা হচ্ছে এরকম যে রক্তে এই যে শিরার দিকে চালানো হয় তখন রক্তে হেপারিন মেশানো হয় যাতে জমাট না বাঁধে। হেপারিন হচ্ছে কি, হেপারিন হচ্ছে একটা রক্তের মানে হেপারিন হচ্ছে এমন একটা উপাদান যে উপাদানটা রক্ত যাতে জমাট না বাঁধে সেজন্য কাজ করে। মানে রক্ত জমাট না বাঁধার জন্য যে যে উপাদানগুলো রয়েছে 13টি ক্লোটিং ফ্যাক্টর, সেই 13টি ক্লোটিং ফ্যাক্টরের মধ্যে একটি হচ্ছে হেপারিন। হেপারিন দিয়ে কি করা হয়, যাতে তোমাদের এই যে রক্তটা জমাট না বাঁধতে পারে, এই জন্য হেপারিন মিশানো হয়। অর্থাৎ তাহলে হেপারিন কি, হেপারিন হচ্ছে এমন এক ধরনের পদার্থ যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে না। অর্থাৎ রক্ত জমাট না বাঁধার জন্য যে উপাদানটা প্রয়োজন এরকম একটা উপাদান হচ্ছে হেপারিন। তো তারপরে আমরা দেখো এই যে রক্ত ধীরে ধীরে কিডনি বা মেশিনের ডায়ালাইসিস দ্রবণ বা ডায়ালাইসেট, ডায়ালাইসিস দ্রবণটা কি, ডায়ালাইসিস দ্রবণটা হচ্ছে রক্তের প্লাজমা রসটা যেরকম থাকে সেই রকম একটা মানে রক্ত রসটা যেরকম সেই রকম একটা দ্রবণ হচ্ছে ডায়ালাইসিস দ্রবণ, রক্তের প্লাজমা রসের অনুরূপ। আর ডায়ালাইসেট এ শায়িত টিউবের ভিতর দিয়ে এই রক্তটা সংবাহিত হয়। তো টিউবগুলো কৃত্রিমভাবে আংশিক ভেদ্য হয়, মানে ঝিল্লি নির্মিত, যা কি করে ব্যাপন প্রক্রিয়া অতি ক্ষুদ্র অণু ও পানিকে ব্যাপিত হওয়ার সুযোগ দেয়। মানে শুধুমাত্র দেহের পানি ভারসাম্য এবং রক্তের অণুগুলোকে বের হতে দেয়। মানে হচ্ছে রক্তকণিকা, প্ল্যাটেলেট মানে অণুচক্রিকা ও প্রোটিন অণু বড় হওয়ায় এরা ব্যাপিত হতে পায় না। মানে রক্তকণিকার মধ্যে কি থাকে, এই যে আমাদের রক্ত রস বা প্লাজমা এইটার মধ্যে থেকে কি হয়, ইউরিয়া যে তৈরি হয়, এই ইউরিয়াটা যকৃতে যে তৈরি হয় এটা কিন্তু আমাদের কিডনিতে এসে পৌঁছায় রক্তরসের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে সেখান থেকে আমাদের রক্তের যে মেইন অংশটা, যে অংশটা আমাদের শরীরের জন্য গ্রহণ উপযোগী, সেই অংশটাই শুধুমাত্র কি করে আবার রেনাল শিরার মাধ্যমে আমাদের দেহে ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ রক্ত ও ডায়ালাইসেট মানে ডায়ালাইসিস দ্রবণের মধ্যে সমতা না আসা পর্যন্ত এই বিনিময় কি হবে, অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের রক্ত এবং ডায়ালাইসেট মানে ডায়ালাইসিস দ্রবণটা ওই দ্রবণটার সাথে সমতা না আসবে ততক্ষণ পর্যন্ত এই ডায়ালাইসিস প্রক্রিয়া চলতে থাকবে। রক্তের অবাঞ্ছিত বস্তু বিশেষ করে ইউরিয়া ও অতিরিক্ত সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি অপসারিত হয় এবং প্রয়োজনীয় বস্তু কিন্তু রক্তের মধ্যে যেটা আমাদের জন্য প্রয়োজন সেটা কিন্তু থেকেই যায়। তো প্রতি সপ্তাহে রোগীকে অন্তত 2 বার হিমোডায়ালিসিসের সম্মুখীন হতে হয় এবং এই প্রক্রিয়াটা কত ঘন্টা, প্রায় 6 থেকে 8 ঘন্টা সময় লাগে এই ডায়ালাইসিস প্রক্রিয়া। যেহেতু 6 থেকে 8 ঘন্টা সময় লাগে, প্রতিবার সদ্য বানানো ডায়ালাইসেটটা ব্যবহার করতে হয়, নতুন ডায়ালাইসেট ব্যবহার করতে হয়, কখনো আগের ডায়ালাইসেট বা এগুলো দিয়ে এই কাজগুলো করা যায় না। তো এই যে ডায়ালাইসেটটা, তোমাদের একটা প্রশ্ন আসছে ডায়ালাইসেট কি, এর উপাদানগুলো কি কি। তো ডায়ালাইসেট হচ্ছে মূলত যে হিমোডায়ালাইসিসের উদ্দেশ্যে ডায়ালাইসিস টিউবগুলোকে যে দ্রবণে রাখা হয় তাকে ডায়ালাইসেট বলে। কিসের জন্য, হিমোডায়ালাইসিসের উদ্দেশ্যে ডায়ালাইসিস টিউবগুলোকে যে দ্রবণে রাখা হয় তাকে ডায়ালাইসেট বলে। তো এই ডায়ালাইসেটের উপাদানগুলোর মধ্যে রয়েছে সঠিক তাপমাত্রা, মানে স্থির একটা দেহ তাপমাত্রা, তোমার দেহ তাপমাত্রার সাথে মিল রেখে ওখানে একটা তাপমাত্রা থাকবে, তোমার দেহের তাপমাত্রা যত থাকবে ওখানেও ওইটার তাপমাত্রা ততই হতে হবে। তারপর হচ্ছে সঠিক আয়নিক ভারসাম্য, মানে আয়নের একটা ভারসাম্য, যেমন সোডিয়াম, পটাশিয়াম আয়নগুলোর ভারসাম্য থাকতে হবে, বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং কার্বনেট আয়ন মানে অ্যাসিটেট রূপে। আবার অতিরিক্ত পুষ্টি যেমন তোমার হতে পারে গ্লুকোজ, সঠিক পিএইচ মান থাকতে হবে এবং বাফারিং ক্ষমতা থাকতে হবে। বুঝতে পারছো? তো বাফারিং ক্ষমতাটা কি, এটাও আমাদের জানা অত্যন্ত
প্রয়োজন। বাফারিং হচ্ছে, বাফার বিষয়টা কি এটা কি তোমরা জানো? তোমরা কিন্তু বাফার বিষয়টা পড়েছো তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, সেখানে কিন্তু বাফার দ্রবণ নিয়ে অনেকটাই আলোচনা করা আছে। এমনকি অন্য আরও কয়েকটা অধ্যায়ও তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারেও আলোচনা করা হয়েছে। বাফার দ্রবণটা হচ্ছে এরকম একটা দ্রবণ যেখানে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যদি মিশ্রিত করা হয় ওই দ্রবণে, তবে দ্রবণের অ্যাসিডত্ব বা ক্ষারত্বের কোনো ধরনের পরিবর্তন আসে না, মানে অ্যাসিড বা ক্ষারের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে বুঝতে পেরেছো বাফার দ্রবণটা কি? যদি কোনো ধরনের দ্রবণের মধ্যে এমন হয় যে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করা হয়, কিন্তু তারপরও তাতে কি হবে না, অ্যাসিড বা ক্ষারের কোনো ধরনের পরিবর্তন হবে না, মানে ওই দ্রবণটার অ্যাসিডিটি বা ক্ষারকত্ব কোনো ক্রমে বৃদ্ধি বা কম হবে না, বৃদ্ধিও পাবে না হ্রাসও পাবে না, সেটাই হচ্ছে বাফার দ্রবণ। তো এরপরে আমরা পেরিটোনিয়াল ডায়ালাইসিস আলোচনা করব। তার আগে হিমোডায়ালাইসিসটা আমি একটু তোমাদের বইয়ের চিত্রটা থেকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে দেখো তোমাদের বইয়ের হিমোডায়ালাইসিসটা, একটু চিত্রটা দেখো, বোঝার চেষ্টা করো চিত্রের মধ্যে কিভাবে দিয়েছে। দেখো প্রথমত যেটা হচ্ছে, এই যে শুরুতে ধমনী থেকে, মানে হিমোডায়ালাইসিসের চিত্র, এই যে ধমনী, এই ধমনী থেকে রক্ত কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। এই যে দেখো এই ধমনী থেকে রক্তটা প্রবাহিত হচ্ছে, মানে প্রবেশ করতেছে বৃক্কের মধ্যে বা কিডনির মধ্যে, যেখানে প্রবেশ করতো। কিন্তু এখন যেহেতু কিডনি অকার্যকর, তাই কি করবে, এই ধমনীটার মধ্যে একটা ক্যাথেটার বা একটা সুচ লাগানো থাকবে। সেই সুচটা বা টিউবটা কি করা হবে, এই টিউবটা বা ক্যাথেটারের মাধ্যমে পাম্পিংয়ের মাধ্যমে কি হবে, হেপারিনের উপস্থিতি থাকতে হবে, কারণ যাতে রক্ত জমাট না বাঁধে। সেটা কোথায় আসবে, ডায়ালাইসিস টিউবের মধ্যে আসবে। ডায়ালাইসিস টিউবের মধ্যে আবার কি থাকবে, ডায়ালাইসেট, মানে আমাদের রক্তের প্লাজমার বা রক্তরসের মতো অনুরূপ গঠন বিশিষ্ট একটা অংশ বা একটা দ্রবণ, সেই দ্রবণের মধ্যে, মানে এই ডায়ালাইসিস সেটের মধ্যে এসে রক্তটা জমা হবে। জমা হয়ে কি হবে, এখানে যত ধরনের বর্জ্য পদার্থগুলো আছে, মানে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপর তোমার যে অন্যান্য বিষয়গুলো, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এগুলো এখানে কি হবে, জমা হবে, এবং বিভিন্ন দ্রবণগুলা, লবণীয় দ্রবণ মানে খনিজ লবণের, সেগুলো, এই বর্জ্যগুলো এখানে জমানো হবে। এখানে দেখো আর একটা বিষয়, ব্যবহৃত ডায়ালাইসেট ত্যাগ। যে ডায়ালাইসেটটা তোমার একবার ব্যবহার করা হয়েছে ওইটা কিন্তু আবার ব্যবহার করা যাবে না। আর ডায়ালাইসেটের প্রবেশ, এখানে কি হচ্ছে, প্রবেশ হচ্ছে। তারপরে দেখো এখানে যে ওই যে বর্জ্য পদার্থগুলো হলো, এগুলো কিন্তু জাস্ট কি করতে পারতেছে, এখানে একটা ব্যাপিত প্রক্রিয়া, মানে পুনঃশোষণ প্রক্রিয়া ঘটে। এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, যে তরল এবং গ্রহণ উপযোগী অংশগুলো, মানে শরীরের রক্ত থেকে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অংশগুলা আবার কি হয়ে যাচ্ছে, পাসিং হয়ে যেতে পারতেছে। কিন্তু যেগুলা জৈব অজৈব ক্ষতিকর নাইট্রোজেন জটিত পদার্থ, সেগুলো কিন্তু আর পাসিং হয়ে যেতে পারতেছে না। তো যেগুলো প্রয়োজনীয় এগুলো পাসিং হয়ে কি কোথায় যাচ্ছে, আবার শিরার মাধ্যমে, শিরার দিকে আর কি প্রবাহিত হচ্ছে। শিরার মাধ্যমে আবার আরেকটা টিউব বা ক্যাথেটার লাগিয়ে সেটা কি করা হয়, আবার আমাদের শরীরেই প্রবেশ করতেছে। তাহলে ধমনী পথে রক্ত বের হচ্ছে, এখানে এসে আমাদের রক্ত পরিশুদ্ধ হওয়া, পরিস্রাবিত হওয়া, নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলোকে পরিত্যাগ করে আবার রক্ত পরিশুদ্ধ হয়ে শিরা পথে আমাদের দেহে প্রবেশ করতেছে। এই হচ্ছে টোটাল আমাদের হিমোডায়ালাইসিস প্রক্রিয়া। তো এরপরে আমরা আলোচনা করব আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই হচ্ছে আমাদের পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা একটু দেখো, এখানে আমাদের প্রশ্ন আছে, পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলতে কি বোঝো, দিনে কতবার ডায়ালাইসিসটা পরিবর্তন করতে হয় এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মধ্যে। দেখো কৃত্রিম ঝিল্লির পরিবর্তে দেহে অবস্থিত অকৃত্রিম পেরিটোনিয়াল ঝিল্লি, মানে পেরিটোনিয়ামকে ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে ব্যবহৃত করে বৃক্কে ডায়ালাইসিস প্রক্রিয়াকে পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলে। মানে একটু আগে যে আমরা হিমোডায়ালাইসিস করছি, সেখানে কিন্তু আমরা একটা ডায়ালাইসিস টিউব বা ডায়ালাইসেট ইউজ করেছিলাম, যেটা হচ্ছে কৃত্রিমভাবে, মানে বৃক্ক নয়, কিন্তু সেটার গঠনটা বৃক্কের মতো বা অনুরূপ বৃক্কের মতোই সেটাকে তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে। কিন্তু তোমার এই যে, এটা তোমাদের বইয়েরই একটা চিত্র, গাজী আজমল স্যারের বইয়ের। কিন্তু দেখো, আর এই যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এরা হচ্ছে কৃত্রিম কোনো ঝিল্লি ব্যবহার করবে না। আমাদের দেহে অবস্থিত একটা পেরিটোনিয়াল ঝিল্লি আছে বা পেরিটোনিয়াম বলা হয় যাকে, সেই আমাদের দেহে অবস্থিত সেই পেরিটোনিয়াম ঝিল্লির মাধ্যমে ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে ওইটাকে ব্যবহার করা হবে। মানে দেহের পেরিটোনিয়াম ঝিল্লিটাকেই ডায়ালাইসিস ঝিল্লি হিসেবে ব্যবহার করে যে ডায়ালাইসিস প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলে। তো এই যে পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা, এই প্রক্রিয়ার শুরুতে রোগীর উদর প্রাচীরে, মানে আমাদের পেটের যে প্রাচীর, পেটের প্রাচীর তো বোঝো, পেটের দেয়াল, মানে
যে অংশটা, দেয়াল অংশটা, আমরা এই যে রুমের যেরকম দেয়াল থাকে ঠিক সেরকমভাবে পেটেরও দেয়াল মানে চারপাশের অংশটা এই উদর প্রাচীরে একটি ছোট চেরা ছিদ্র করে। মানে আমাদের এই দেহের মানে পেটের যে প্রাচীর ওখানে একটা ছোট ছিদ্র করতে হয়, ছিদ্র করে তার ভিতর দিয়ে সরু প্লাস্টিক টিউব উদরীয় গহ্বরে প্রবেশ করানো হয় এবং স্থায়ীভাবে সেখানেই রেখে দেওয়া হয়। মানে পেটের একটা অংশ একটু ছিঁড়তে হয়, মানে একটু সার্জারিক্যাল করতে হয়, সার্জারি করে সেখানে কি করতে হয়, মানে একটু সামান্য ছিঁড়তে হয়, সামান্য একটু চেরা ছিদ্র মানে চিরতে হয়, এরকমভাবে চিরে সেখানে কি একটা সূক্ষ্ম সরু প্লাস্টিক টিউব ঢোকানো হয় তার ভিতরে, মানে উদরীয় গহ্বরে পেটের ভেতরে প্রবেশ করানো হয় এবং সেখানেই এটাকে রেখে দেওয়া হয়। পরবর্তীতে কি করা হয়, এই উদরীয় গহ্বরের প্রাচীরটি পেরিটোনিয়াম বা আংশিক ভেদ্য এবং ডায়ালাইসিস ঝিল্লি হিসেবে কাজ করে। এই যে পেরিটোনিয়ামটা, আমাদের পেটের ভিতরে যে পেরিটোনিয়াম স্তরটা আছে, মানে উপরের যে পাতলা আবরণটা, পেটের উপরের যে পাতলা আবরণটা, ওইটাই হচ্ছে পেরিটোনিয়াম ঝিল্লি। বুঝতে পারতেছো কি পেরিটোনিয়াম ঝিল্লিটা কি? আমাদের পেটের ভেতরে যে উপরে যে আবরণটা থাকে, প্রত্যেকটা ত্বকেই তো একটা আবরণ, এই যে আমাদের হাত পায়ের উপরের যে আবরণটা এটাকে আমরা ত্বক বা চামড়া বলি, এরকমভাবে প্রত্যেকটা অংশেই বা প্রত্যেকটা অঙ্গ মানে অর্গানগুলোরই এক একটা করে আবরণ থাকে। তো এরকম পেটের উদরীয় গহ্বরের আবরণটা হচ্ছে পেরিটোনিয়াম। ওই পেরিটোনিয়ামটাই আংশিক ভেদ্য এবং এইটাই ডায়ালাইসিস ঝিল্লি হিসেবে কাজ করে, মানে ওইটার মধ্য থেকেই রক্ত পরিশ্রুত হতে পারে। তো প্লাস্টিক টিউবের ভিতর দিয়ে ডায়ালাইসেট উদরীয় গহ্বরে প্রবেশ করিয়ে কয়েক ঘন্টা রেখে দেওয়া হয়। কতক্ষণ রাখা হয়? কয়েকটা ঘন্টা ডায়ালাইসেটটাকে রাখা হয় এবং ডায়ালাইসেট ও উদরের বাকি অংশ টিস্যু তলের মধ্যে উপাদানের বিনিময় ঘটে। মানে ওই ডায়ালাইসেট এবং আমাদের পেটের যে বাকি অংশটা তাদের মধ্যে টিস্যু এবং তরল পদার্থগুলোর মধ্যে বিনিময় ঘটে এবং দিনে কমপক্ষে 3 থেকে 4 বার এই ডায়ালাইসেটটা প্রতিস্থাপন করতে হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটু তোমাদের বইয়ের এই চিত্রটা একটু বোঝানোর চেষ্টা করি, একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। চিত্রটায় কি দেখা যাচ্ছে দেখো, যে প্রথমত কি হচ্ছে আমাদের, এই যে দেখো পেটের উপর মানে আমাদের পেটের যে বিষয়টা সেখানে কি করা হয়, একটা স্থায়ী ক্যাথেটার লাগানো হয়। মানে ওই যে পেটে একটু চিরতে হয়, চিরে সেখানে একটা স্থায়ী ক্যাথেটার লাগাতে হয়। তার পাশে থাকবে একটা অপসারণযোগ্য সেট, মানে অপসারণ করা যাবে যেটা, এই সেটটা থাকবে। এরপরে স্থলনযোগ্য একটা মানে থাকবে, ক্যাপ থাকবে, এই ক্যাপটা পরানো থাকবে। ঝুলন্ত ব্যাগ থেকে একটা টাটকা দ্রবণ থাকবে, এই টাটকা দ্রবণটাও এখানে প্রবেশ করবে। পরবর্তীতে ক্ল্যাম্প থাকবে, স্থলনযোগ্য একটা টিউব থাকবে, মানে স্থলন মানে সহজে স্থানান্তর করা যায়। পরবর্তীতে ক্ল্যাম্পের মাধ্যমে আবার ড্রেন ব্যাগ, মানে হচ্ছে যে কি এখানে যে ড্রেন ব্যাগটা থাকবে এই ড্রেন ব্যাগের মধ্যেই এসে আমাদের সেই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলা পরিবাহিত হবে, এগুলো এই ড্রেন ব্যাগের মধ্যে এসে জমা হবে। তো এবং দেখো এখানে এটা কিন্তু তুমি শোয়া বসা যে কোনো অবস্থায় করতে পারো। এই যে অপসারণযোগ্য সেটটা, এখানে ওই লোকটা দেখো বসে আছে, আর এখানে যে লোকটা ইনি কিন্তু শুয়ে আছে, তার মানে বসে শুয়ে যে কোনো অবস্থায় এটা করা যাবে। অপসারণযোগ্য সেটটা আছে, টাটকা দ্রবণের ব্যাগ আছে, ক্ল্যাপ আছে মানে ক্যাথেটারটা, স্থলনযোগ্য টিউব আছে, ড্রেন ব্যাগ, মানে ড্রেন ব্যাগ একটা থাকবে যেখানে এসে কি হবে, আমাদের এই মূত্রটা জমা হবে। তো এই হচ্ছে আমাদের তোমার পেরিটোনিয়াল ডায়ালাইসিসের বিষয়টা। তো ডায়ালাইসিসটা আসলে এমন একটা বিষয়, এটা কিন্তু অত্যন্ত কি বলতে গেলে ডায়ালাইসিসের বিষয়টা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জটিল এবং খুবই এটা তোমার জন্য একটা মানে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। মানে যাদের অনেক মানে ধনীদের মনে করো অনেক ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, তারা খুব সহজেই ডায়ালাইসিস করতে পারে, কিন্তু তারপরও ডায়ালাইসিস এই যে দিনে 3 থেকে 4 বার তোমার এই যে পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা, এটা ডায়ালাইসেট প্রতিদিনে কয়বার পরিবর্তন করতে হয়, 3 থেকে 4 বার। এই যে এইভাবে ডায়ালাইসেট পরিবর্তন করা, বারবার ডায়ালাইসিস করা, আবার হিমোডায়ালাইসিসটা সপ্তাহে 2 বার করা, এগুলো কিন্তু অনেকটাই, যতই ধনী বা টাকা পয়সা থাকুক না কেন, এটা কিন্তু খুবই একটা মানে ব্যয়বহুল একটা বিষয় এবং সময় সাপেক্ষ। দেখো এখানে কিন্তু অনেকটা সময় লাগে, যেমন তোমার হিমোডায়ালাইসিসে প্রায় 6 থেকে 8 ঘন্টার মতো সময় লাগে। তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেই অর্থে বলতে গেলে যদি তোমার কিডনি একেবারে তাৎক্ষণিক বিকল মানে বিকল হয়েই যায়, তাহলে আমার বা তোমার ব্যক্তিগত যে ভিউটা সেটা হচ্ছে বৃক্ক যদি প্রতিস্থাপন করা সম্ভব হয় কোনোভাবে, তাহলে সেটাই সবচাইতে বেস্ট। তাহলে একেবারে তোমার এই ধরনের সময় সাপেক্ষ বিষয়গুলোর বারবার খরচ থেকে তুমি মুক্তি পেতে পারো। একবারে একটু বেশি হয়তো খরচ হবে, কিন্তু তারপরও তোমার জন্য সেটা অনেকটা ভালো হবে, শরীর সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এভাবে বারবার ডায়ালাইসিস করার মাধ্যমে তোমার সময় এবং অর্থ দুইটারই লস হচ্ছে। তো এরপরে দেখো যে বিষয়টা, পরবর্তী স্লাইডে আমরা যাই। তো পরবর্তী স্লাইড হচ্ছে আমাদের 36 নং স্লাইড, সেটার মধ্যে আলোচনার বিষয় হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন নিয়ে। এই প্রতিস্থাপন নিয়ে আলোচনা করলে আমাদের আজকের লেকচার ক্লাস শেষ হবে। তো বৃক্ক প্রতিস্থাপনে দেখো কি কি প্রশ্ন আছে। বৃক্ক প্রতিস্থাপন বলতে কি বোঝায়, বৃক্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে ব্যাখ্যা করো।
মানে কিভাবে বৃক্ক প্রতিস্থাপন করতে হয়। তো দেখো, বৃক্ক বিকলের যদি দীর্ঘকালীন সমাধানে রোগীর দেহে বিভিন্ন ব্যক্তির সুস্থ ও সঠিক বৃক্ক যদি স্থাপন করা যায় তাকে বৃক্ক প্রতিস্থাপন বলা হয়। মানে বৃক্ক তোমার হচ্ছে যেহেতু দীর্ঘকালীনভাবে এই যে তোমার সমস্যাটা হতে থাকবে, এটাকে যদি তুমি একবারে সমাধান করতে চাও তাহলে তোমার বৃক্ক প্রতিস্থাপনটাই সবচাইতে বেস্ট হবে অন্য কারো একটা শরীর থেকে। কারণ আমি আগেই বলেছি আমাদের শরীরে দুইটা বৃক্ক, তার মধ্যে একটা বৃক্ক যদি সঠিকভাবে কাজ করতে পারে দেন এনাফ। তাহলে যদি তোমার দুইটা বৃক্কই নষ্ট হয়ে যায় তাহলে তোমার কোনো আত্মীয় স্বজন যার সাথে তোমার টিস্যু ম্যাচিং করে, বৃক্ক ম্যাচিং করে বিভিন্ন বিষয়গুলো, তাহলে তার কাছ থেকে একটা বৃক্ক যদি নাও তাহলে দুইজনেরই কিন্তু ওই একটা বৃক্ষই দুইটা বৃক্ষের কাজ করতে পারবে এবং দুইজনেই সুস্থভাবে জীবনযাপন করতে পারো। তো বৃক্ক বিকলের চিকিৎসায় ডায়ালাইসিস পদ্ধতি সাময়িক সমাধান কিন্তু স্থায়ী নয়। তাই প্রাথমিক পর্যায়ে যদি ব্যয় সাপেক্ষ মনে হলেও, মানে প্রথমে হয়তো তোমার মনে হবে বৃক্ক প্রতিস্থাপনটা অনেক খরচ, এর চাইতে ডায়ালাইসিসে খরচ কম, কিন্তু আপাত পক্ষে তা নয়। কারণ ডায়ালাইসিস তোমার সপ্তাহে 2 বার করতে হবে। আবার তোমার দেখো পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা অনেক সময় 3 থেকে 4 বার দিনে ডায়ালাইসিস প্রতিস্থাপন করতে হয়। এই যে বিষয়গুলো এগুলো অনেকটা ব্যয়বহুল, আবার তোমার সময় সাপেক্ষ এবং এগুলো অত্যন্ত ঝামেলারও একটা কাজ মনে হয়। কিন্তু তার চেয়ে যদি তোমরা করতে পারো, এই যে বৃক্ক প্রতিস্থাপন করতে পারো, এটা তোমাদের জন্য বেস্ট। তো দেখো, বৃক্ক বিকলের চিকিৎসায় ডায়ালাইসিস পদ্ধতির চেয়ে প্রাথমিকভাবে ব্যয় সাপেক্ষ মনে হলেও দীর্ঘকালীন হিসেবে বৃক্ক প্রতিস্থাপনই সবচেয়ে ভালো পদক্ষেপ। তো দেখো, স্থায়ীভাবে নষ্ট বৃক্কের বিকল্প হিসেবে একটি সুস্থ বৃক্ক প্রতিস্থাপনই স্থায়ী সমাধান হতে পারে, তাই না? তো এই যে বৃক্ক প্রতিস্থাপন, এটার জন্য আমাদের কিছু বিষয়ে জটিলতা রয়েছে, কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো কি কি সেটা দেখো। বিষয়গুলো হচ্ছে বৃক্কদাতা, মানে যে তোমাকে বৃক্ক দিবে সে তোমার অনাত্মীয় বা আত্মীয় যেই হোক না কেন, তার দেহ থেকে বৃক্ক গ্রহণের মানে সংগ্রহের, মনে করো তার অপারেশন করে তার বৃক্কটাও তো বের করতে হবে, সেটা সংগ্রহের প্রায় 48 ঘন্টার মধ্যেই তোমার দেহে স্থাপন করতে হবে। এই সময়ের মধ্যে যতখানি সময় বৃক্কটি বাইরে, ততক্ষণ বৃক্কের ওপর দিয়ে যন্ত্রের সাহায্যে ঠান্ডা স্লাইন দ্রবণ প্রবাহিত করতে হবে। মানে যতক্ষণ এই বৃক্কটা মনে করো 48 ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করতে হবে তোমার দেহে, মানে বৃক্কদাতা থেকে বৃক্ক গ্রহীতার দেহে বৃক্ক প্রতিস্থাপনের সময় হচ্ছে 48 ঘন্টা। তো এই 48 ঘন্টা যে বৃক্কটা বাইরে রাখবা তার উপর দিয়ে অবশ্যই একটা স্লাইন দ্রবণ পরিবাহিত করতে হবে সব সময়, নয়তো কিন্তু ভালো থাকবে না। তো দাতা যদি মৃত হয়, মানে যে বৃক্কটা দিবে তোমাকে সে যদি মারা যায়, মানে মরণোত্তর বৃক্ক দান করা হয়, তবে সদ্য মৃত্যু দাতার দেহ থেকে বৃক্ক সংগ্রহ করতে হবে। মানে মারা যাওয়ার পরপরই তার দেহ থেকে বৃক্কটাকে সংগ্রহ করে ফেলতে হবে। মানে মারা যাওয়ার পরে যে অপেক্ষা করবো অনেকটা সময়, সেটা করা যাবে না, দ্রুত প্রক্রিয়ায় বৃক্কটা সংগ্রহ করে নিতে হবে। সংগৃহীত বৃক্কটা অবশ্যই সুস্থ হতে হবে, যেন তার কোনো ধরনের HIV ভাইরাস বা অন্যান্য কোনো ধরনের রোগ যেন ওই লোকের মধ্যে না থাকে এবং তার টিস্যু যেন তোমার সাথে ম্যাচিং করে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আবার দেখো, বৃক্কদাতা ও গ্রহীতা তাদের ব্লাড গ্রুপ একই হতে হবে, মানে রক্তের গ্রুপটা এক হতে হবে এবং টিস্যুর ধরন মানে টিস্যু ম্যাচিং হতে হবে। এবং তাছাড়া আরেকটা বিষয় রয়েছে, বৃক্ক প্রতিস্থাপনের সময় প্রথমে গ্রহীতার শ্রোণীদেশে অপারেশনের মাধ্যমে দাতা বৃক্কটিকে স্থাপন করা হবে। মানে অপারেশন করতে হবে গ্রহীতার কোথায়? শ্রোণীদেশে অপারেশন করতে হবে, মানে আমাদের একবারে কোমরের পেছনের অংশে অপারেশনের মাধ্যমে দাতা বৃক্কটিকে স্থাপন করতে হবে এবং দাতা বৃক্কের ধমনী ও শিরাকে গ্রহীতার ধমনী ও শিরার সাথে কি করতে হবে? যুক্ত করে দিতে হবে। মানে ওনার বৃক্কের যে ধমনী আর শিরাটা থাকবে, ওই ধমনী আর শিরাটার সাথে কি করতে হবে? তোমার যে ধমনী ও শিরাটা আছে শরীরে, হার্ট থেকে যেটা আসে, রেনাল শিরা, রেনাল ধমনী, এটা কি করতে হবে? যুক্ত করে দিতে হবে ওই নতুন বৃক্কটার সাথে। নতুন বৃক্কের ইউরেটারকে পৃথকভাবে মূত্রনালীর সাথে জুড়ে দিতে হবে, মানে তোমার যে মূত্রনালী ছিল সেটার সাথে নয়, পৃথকভাবে নতুন বৃক্কের ইউরেটারকে আলাদা করে মূত্রনালীর সাথে যুক্ত করতে হবে। মানে বুঝতে পারছো? মানে আলাদা করে ইউরেটারটাকে আবার মূত্রনালীর সাথে যুক্ত করতে হবে এবং এভাবেই কি করা যাবে? আমাদের দেহে বৃক্ক প্রতিস্থাপন করা যাবে। তো বৃক্ক প্রতিস্থাপনে দেখো একটা চিত্র আছে তোমাদের বইয়ে, এখানে এই যে দেখানো হচ্ছে দুইটা অসুস্থ বৃক্ক, এই দুইটা বৃক্ষই কি অসুস্থ, এবং এখানে কি আছে? এই যে দেখো একটা ধমনী আছে এই বৃক্কে, আবার একটা শিরাও আছে, আর এটা হচ্ছে প্রতিস্থাপিত নতুন বৃক্ক। কি করতে হবে? এই ধমনী ও শিরাটাকে এই বৃক্কটার সাথে স্থাপন করে দিতে হবে এবং প্রতিস্থাপিত, এই যে দেখো তোমার আগের একটা বৃক্ক থেকে এই একটা ইউরেটার আসছে আর এই বৃক্ক থেকে এই একটা ইউরেটার আসছে, কিন্তু তোমার এই যে নতুন বৃক্কটা যখন প্রতিস্থাপন করবে তখন দেখো এখান থেকে আলাদা আর একটা ইউরেটার এসে মূত্রথলিতে আলাদাভাবে যুক্ত হতে হবে। মানে আগের ইউরেটারের সাথে কোনো সম্পর্ক থাকবে না, মানে শুধুমাত্র, অর্থাৎ ইউরেটারের সাথে কিন্তু কোনো ধরনের সম্পর্ক থাকবে না, ইউরেটার নতুনভাবে সংযুক্ত করতে হবে মূত্রথলির সাথে। কিন্তু তোমার এই যে শিরাধমনী, এটা কিন্তু তোমার নিজের যে শিরাধমনী ছিল ওই শিরাধমনীর সাথেই নতুন বৃক্কের সংযোগ করতে হবে। তো এই পর্যন্তই ছিল বৃক্ক প্রতিস্থাপন। তো আজকের লেকচারের আলোচনাও এই পর্যন্ত। আমাদের আলোচনার বিষয়টা কি ছিল? আজকে ছিল বৃক্কের তাৎক্ষণিক বিকল, লক্ষণ, করণীয় এবং বৃক্ক প্রতিস্থাপনের বিষয়গুলো, এগুলো নিয়ে আলোচনা। তো আমরা লেকচারটা শেষ করলাম। সকলে আশা করি বুঝতে পারছো, অনেকটা সময়ে
পার হয়ে গেছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, যারা ভিডিও দেখতেছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কোশ্চেন করবে, এবং ক্লাসে সবাই তো এখনই কোশ্চেন করে জেনে নিবে অ্যান্সারগুলো। তো আশা করি সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে তোমরা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাও। এবং পরবর্তীতে তোমাদের এর পরবর্তী ভিডিও হবে হরমোনাল ক্রিয়ার উপরে, মানে ষষ্ঠ লেকচার। ওই লেকচারের মাধ্যমে আমরা অধ্যায়টা শেষ করব। তো তোমরা আশা করি সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।